গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে কেপির মানে কলকাতা পুলিশের কনস্টেবলের যে রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে, তোমাদের 29 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যারাই বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিয়েছো অনলাইনের মাধ্যমে বা নিজের সেলফ স্টাডির মাধ্যমে, যারাই জানে যে শুধুমাত্র পুলিশের বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সিলেবাস সেই হয়তো একইভাবেই পড়াশোনাটা করব, স্ট্র্যাটেজি আলাদা রাখতে হবে, কারণ সিলেবাসটা আলাদা দুটোরই। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ম্যাক্সিমাম অনলাইন এই ভাতটা কি হয়, ম্যাক্সিমামের সিলেবাসেরই ধারণা থাকে না যে একজন পরীক্ষক কি হিসাবে থিঙ্কিং এ কোশ্চেন সেট আপ করছে, কি হিসাবে কি মেন্টালিটিতে সিলেবাস সেট করছে। তো সেই জিনিসগুলো একজন পরীক্ষকের মেন্টালিটির পার্সপেক্টিভের দিক থেকে ভাবতে হয়। তো সেটা একমাত্র যারা গাইড দিচ্ছে দীর্ঘদিন ধরে তারা খুবই ভালো না জানলেও অন্তত সেই অনুযায়ী যতটুকু গাইডটার প্রয়োজন ততটুকু দেওয়ার মতো জানাটা তারা জানতে পারে। আর আজকের এই ভিডিওতেই একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট করব, সেটা যারাই দূরবর্তী, এই অভিষেক দাদার থেকে যারাই দূরবর্তী তারা তাদের কাছে আসার একটা সুযোগ পাবে। তো চলে আসি আমরা ফার্স্ট যে সিলেবাসের উপরে কি চেঞ্জেস আসতে চলেছে। এবার তার আগে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, আশা করছি দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে সবাই জানে যে টোটাল ভ্যাকেন্সি 1410টা ভ্যাকেন্সি বেরিয়েছে, গার্লসদের 256টা কেপি কনস্টেবল। কিন্তু এই টোটালটার পার্সপেক্টিভে যদি ভাবা হয় তাহলে মনে হবে অনেক ভ্যাকেন্সি। আসলে কটা ভ্যাকেন্সি সেটা দেখো। ফ্রেশার যারা ক্যান্ডিডেট ইউআরদের জন্য মাত্র 283টা, আর লেডি তারাই 83টা, শুধু 200। তারপরে বাকি যারা প্রপার শিডিউল কাস্ট, তাই না, এটা প্রপার ইউআরদের জন্য 283টা, প্রপার শিডিউল কাস্টদের জন্য 216টা, প্রপার তারপরে কাদের থাকছে ওবিসি বি এর জন্য মাত্র 33টা, আর প্রপার যারা ওবিসি এ তাদের জন্য 51টা। দেখো এই যে কটা মার্কিং করা হলো এগুলো হচ্ছে প্রপার কাস্টদের জন্য, ইউআর কাস্ট, এসসি কাস্ট, ওবিসি এ, ওবিসি বি, আর হচ্ছে প্রপার যারা এসটি ক্যান্ডিডেট, কোথায় দেখা হলো এই মাত্র শিডিউল ট্রাইব 76টা। এই কটা হচ্ছে প্রপার কাস্টের জন্য ভ্যাকেন্সি, ঠিক আছে। কিন্তু বাদ বাকি যে কটা ইসি মিন্স এক্সেম্পটেড ক্যাটাগরি, সেগুলো কিন্তু তোমাদের মধ্যে যারা ফ্রেশার তারা কিন্তু এই ভ্যাকেন্সিটা পাচ্ছ না। এবার এর মধ্যে শুধুমাত্র ইউআর আনরিজার্ভ যেটা, সেটা 283টা থাকছে, কিন্তু যারাই এসটি এবং এদের যে এজ লিমিটটা তাদের ভিতরে থাকছে তারা এই 76টা পাচ্ছে, সাথে 283টা পাচ্ছে। যারাই শিডিউল কাস্ট তারা এই 216টাও পাচ্ছে, এই 283টাও পাচ্ছে। যারাই ওবিসি এ তারা এই 51টা পাচ্ছে, 283টাও পাচ্ছে। যারা ওবিসি বি এই 33টাও পাচ্ছে, 283টাও পাচ্ছে। এটা হচ্ছে প্রপার যাদের এজ লিমিটটা আছে এখনো ওই এজ লিমিটের ভিতরে। তাহলে এবার ভাবো যে তোমাদের জন্য অ্যাকচুয়াল যে 1410 বা 256 অ্যাড করে যতগুলোই ভ্যাকেন্সি হোক না কেন, অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সিটা কটা, সিটটা কটা। তাহলে বেঙ্গল কনস্টেবলে এই কিছুদিন আগেই হয়ে গেল পরীক্ষা তোমাদের, তো সেখানে দাঁড়িয়ে 8000 সামথিং ভ্যাকেন্সির জন্য কিরকম কম্পিটিশন, কিরকম লেভেল গিয়েছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই কটা ভ্যাকেন্সির জন্য কতটা কম্পিটিশন আসতে পারে সেটা ভাবতে হবে। আর একটা কথা এখানে সাজেস্ট করব, যে পদে ভাই এতদিন চলে গেছো সেই একই পদে চলো না, তাহলে বারবার রিক্রুটমেন্ট আসবে আর সেই একই ফাঁদেই পড়বে। দ্বিতীয়ত, যদি মনে হয় এরকম মেন্টালিটি যারাই গাইডের মাধ্যমে বলবে না কেন যে এটা যদি খারাপও হয় নেক্সট অপরচুনিটি আসছে, সেটার জন্য প্রস্তুত হও। সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমি যেটা সাজেস্ট করি প্রত্যেককে, এটাই শেষ সুযোগ, এটাতেই মরণ কামড় মারতে হবে।
এই একটাই কথা, এই একটাই ফর্মুলা মেনে চলো, দেখো যে ডেফিনেটলি বিল্ড আপ আসবে। এটাই শেষ সুযোগ ভাবো, এটাতেই মরণ কামড় দিতে হবে। আর এই বেঙ্গল কনস্টেবল থেকে সব থেকে সুখের এবং সমস্ত দিক থেকে ট্রান্সফারেবল হলেও শুধুমাত্র কলকাতা সার্কেলের ভিতরেই তোমার ট্রান্সফার, তো একটা নির্দিষ্ট জায়গাতেই তোমার পোস্টিং থাকছে, সুখের চাকরি, আবার জেলাতেও থাকতে পারবে, তোমার ইউনিফর্মটাও আলাদা, পুলিশের ডিপার্টমেন্টেই পোস্টিং তোমার। কিন্তু কি, যার কারণে এই পোস্টের উপরে প্রচুর কম্পিটিশন আসবে, আর আসাটা উচিত। কেন কি, তুমি ভাবো লাস্ট এর কবে রিক্রুটমেন্ট হয়েছে তা কেউ জানে না। 2014-তে লাস্ট এসআই সার্জেন্ট বেরিয়েছিল, তারপরে এই 2022-এ গিয়ে শুধুমাত্র কনস্টেবলটা বেরোলো। তো যার কারণে বলছি যে এটাকে শুধুমাত্র সান্ত্বনা হিসাবে নিও না, একটা মরণ কামড় লাগাতে হবে। আর সিলেবাসটা কি চেঞ্জ এসছে দেখো, আশা করছি দেখতে পাচ্ছ, এটা তোমাদের নোটিশেরই কাটিং। প্রিলিমস, ফিজিক্যাল, মেইনস, ইন্টারভিউ, কনস্টেবলের যেরকম ফেজগুলো থাকছে অ্যাজ ইট ইজ ফেজগুলো থাকছে, কিন্তু এখানে সিলেবাসের কি দেখো, জিকে থেকে প্রিলিমসে 40 নম্বর দিচ্ছে, ম্যাথমেটিক্স থেকে 30 নম্বর দিচ্ছে, আর রিজনিং থেকে 30 নম্বর দিচ্ছে। 30, 30, 60, 40, 100। বেঙ্গল কনস্টেবলে কত ছিল প্রিলিমসে? তোমরা নিজেরাও জাজমেন্ট করতে পারো যে এই ক্ষেত্রে তোমাদের কোন দুটো জিনিস এগিয়ে নিয়ে যাচ্ছে। এই 30, 30, 60 রিজনিং এবং ম্যাথস, ঠিক আছে, এটা তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিলিমসে। প্রিলিমস তোমার কভার হয়ে গেল। মেইনসে গিয়ে হচ্ছে আমার মূল যেটা মেরিট লিস্ট দেবে সেটা হচ্ছে মেইনস। আর মেইনসটা এত সুন্দর করেছে যে যাদেরই বেঙ্গলে যে কারণে পিছিয়ে থাকো, বাঙালি ছেলে মেয়ে মানে ম্যাক্সিমাম বলবো না, তবে 85%-এর প্রবলেমই থাকে ইংলিশ। সেই ইংলিশ থেকে মাত্র 10 নম্বর, 10টা কোশ্চেন। তুমি স্ট্র্যাটেজি এমন রাখো, ইংলিশটা যদি বাদও দিয়ে রাখো তবুও তোমার কাছে 25, 25, 50, 25, 75 নম্বর থাকছে, তাই না? তাহলে তুমি ভাবো যে জিকেতে 25 নম্বর, ম্যাথমেটিক্সে 25 নম্বর, রিজনিংয়ে 25 নম্বর, যেখানে বেঙ্গলের মেইনসে কত ছিল না, রিজনিং ছিল 15, ম্যাথস ছিল 20, ইংলিশ ছিল 25, তাহলে কত হলো 40, 20, 60, আর হচ্ছে 25। তাহলে বেঙ্গলের মেইনসে ছিল যেটা লিখলাম এইটা সিলেবাস, কিন্তু তোমার কেপি কনস্টেবলের যে মেইনসের সিলেবাসটা দিয়েছে সেটা কোনটা? এটা। তাহলে তুমি ভাবো যে ইংলিশ এতটা কম, মানে এরা ইংলিশে এতটা জোর দিচ্ছে না, এরা কিসে কিসে জোর দিতে চাইছে যে তুমি ম্যাথ জিআইটা বেশি করে শিখে আসো, আর ওভারঅল একটু জিকের নলেজটা দরকার। তাহলে স্ট্যান্ডার্ড সেই হিসাবেই রাখতে হবে ম্যাথ জিআইয়ের। আমি এই ক্লাসেই আলোচনা করব যে ঘোরানো কোশ্চেন সহজকে কি করে করা যেতে পারে। এর আগের একটা ক্লাসেও দেখিয়েছি যে কি করে দিনে দিনে চেঞ্জেস আসতে পারে, আজকেও আবার 2-4টে আলোচনা করে দেব, এই নয়। কিন্তু মূল যে কারণটা দেখানোর দরকার ছিল ম্যাক্সিমামের, এটা হয়তো আমি অফলাইনে বলে দিচ্ছি ছেলে মেয়েদের, কিন্তু বাকি তোমাদের হয়তো এই জিনিসটা তোমরা যারা সেলফ স্টাডি বা অনলাইনে শুধুমাত্র ফোকাসিংয়ে থাকছো, হয়তো বেঙ্গলের স্ট্র্যাটেজিতে চললে, কিন্তু সেখানে আখেরই লস তোমার। ম্যাথ জিআই ইংলিশ সমানভাবে তুমি ব্যালেন্স করে চললে, কিন্তু ইংলিশ মাত্র 10 নম্বর, যেখানে 5টা-7টা গ্রামার বেস থাকবে, আর বাকিটা হয়তো ভোকাব সেকশন থেকে থাকবে। তো এবার বাকিটা স্ট্র্যাটেজি তোমার যার যার নিজের উপরে। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ইংলিশের তুলনামূলক কম জোর দিতে হবে ম্যাথ জিআই জিকে। ক্লিয়ার? তারপরে আসছে ইন্টারভিউ।
ইন্টারভিউ অ্যাজ ইট ইজ, বেঙ্গলেও 15 নম্বর, এটাতেও 15 নম্বর। আর ফিজিক্যালে কোনো চেঞ্জেস নেই, যে ক্রাইটেরিয়া তোমাদের বেঙ্গলে ছিল সেই একই ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো কোনো চেঞ্জেস নেই ইংলিশে। বাদ বাকিটা ইন্টারভিউ 15 নম্বর দুটোতেই আছে। যেটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট থাকছে সেটা হচ্ছে এই যে আমাদের জ্ঞানকোটের কোচিংয়ে, বিশেষ করে অভিষেক দাদার গাইডে আবাসিক কোচিং সেন্টার শুরু হচ্ছে। লিমিটেড সিট অ্যাডমিশন ওপেন হয়েছে। তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে ডিটেলস নিতে পারো। আর একটা কথা আমি সাজেস্ট করব, যারাই মনে হবে যে বিলাসবহুলভাবে জীবন কাটিয়ে আমি মেসে গিয়ে হোস্টেলে গিয়ে দাদার কাছে গাইডে থাকতে চাই, আমি জীবন কাটাচ্ছি বিলাসবহুলভাবে, ওখানে গিয়েও বিলাসবহুলভাবে কাটাতে পারবো, তাদের জন্য এই কোচিং সেন্টার না, বা আবাসিকটাও তাদের জন্য না। যারা খেটে খাওয়া ছেলে মেয়ে, খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়ে, যারা স্বপ্ন দেখছে এবং স্বপ্নটা সত্যিও করতে হবে, এতটা দৃঢ় বিশ্বাস আছে, তো তারাই একমাত্র দাদার গাইডে আসবে। আদারওয়াইজ বিলাসবহুল কাটানো সেসব ছেলে মেয়ে দাদার গাইডে থাকতে পারবে না, পসিবল না, কারণ সেই প্রেশারটাই তারা নিতে পারবে না। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যাদেরই মনে হবে যে মরণ কামড় দেব। একমাত্র পুলিশ এবং আর্মির জন্যই এই আবাসিকটা চালু হচ্ছে। আর একটা কথা বারবার বলে রাখছি, এটা লিমিটেড সিট, এমন নয় যে আমি 70-100 ছেলে মেয়েকে রাখতে পারবো, ছেলেকে রাখতে পারবো, সেটা ক্যাপাবিলিটিটা নেই। তো লিমিটেড সিট, অবশ্যই কন্ট্যাক্ট করে, যারাই বহুদিন আমাদের কোর্সেরও ছেলেরা অনেকে বলেছিল, তো তাদেরও বলছি। আবার যারাই অনলাইনে শুধুমাত্র খোঁজ করে নাও যে দাদা আবাসিক আছে কিনা, তো তারা অবশ্যই অতি সত্বর কন্ট্যাক্ট করে অ্যাডমিশনের ব্যাপারে জানতে পারো বা অ্যাডমিশন শুরু করতে পারো। নেক্সট, যাদেরই আদার্স এক্সাম বা এই এক্সামেরই যদি শুধুমাত্র অঙ্কের জন্য প্রবলেম থাকে অনলাইনে, তাহলে আমাদের কোর্স চলে মাত্র 1500 টাকা। নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। কোর্সে অবশ্যই অ্যাডমিশন হয়ে ওই দিন 5 to 10 সেকেন্ড যে কোনো কোশ্চেনের সলিউশন শুধু নয়, যে টোটকাগুলো, ট্যাকটিক্সগুলো জানতে হয় সেগুলোও শিখতে পারো মাত্র ওই 1500 টাকার কোর্সে। আর যেটা বলবো সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাডমিশন লিঙ্ক দেওয়া রয়েছে, আবার কোচিংয়ের লোকেশনও দেওয়া রয়েছে গুগল ম্যাপের, তো লোকেশন দেখে নিতে পারো। আর এটার জন্য অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, যেটা পুলিশের বছর বছর রিক্রুটমেন্ট বেরিয়েই যাচ্ছে খুব ফাস্ট রিক্রুটগুলো হচ্ছে। তো চলে আসি নেক্সট, আমাদের যেটা একটু কোশ্চেন তোমাদের দেখানো, যে আসলে চেঞ্জেস কীরকম ফেস করবে। যদি আগের ক্লাসেও চেঞ্জেস নিয়ে সন্দেহ থেকে থাকে, তাহলে ক্লাসটাতেও 2-4টে কোশ্চেন দেখে নাও যে দাদার কি হিসাবে চেঞ্জেস দিতে পারে। 33টি সংখ্যার গড় হলো 74, প্রথম 17টি সংখ্যার গড় হলো 72 এবং শেষ 17টি সংখ্যার গড় হলো 79.2। যদি 17তম সংখ্যাটি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? জিজ্ঞাসা করেছে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত। তুমি ভাই পারবে, সবাই পারবে। এবার তুমি পারছো, যেভাবে পারছো। তুমি একটা 6, 7, 8, 9 এর ছেলে মেয়েকে কোশ্চেনটা দেখালে সেও সেই একইভাবে পারছে। ডিফারেন্স কোথায় হলো? ওই 8, 9, 7 এর 9 এর ছেলেটার কাছে একটা পরীক্ষার জন্য 3 ঘন্টা টাইম, আর তোমার কাছে একটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড টাইম। তাহলে দুটো যদি মিশে যায়, একই লেভেলের হয়, তাহলে তুমি তো এগিয়ে নেই, তুমি পিছিয়েই আছো। এগুলো বুঝতে হবে। তাহলে এটা আমি কিভাবে সলিউশন করব? আমি দেখতে পাচ্ছি টোটাল আমার সংখ্যা রয়েছে 33টা। 33টা সংখ্যার মধ্যে গড় হচ্ছে 74। আমি দেখতে পাচ্ছি 33টা সংখ্যার গড় 74 দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথম 17টি সংখ্যার গড় দেওয়া রয়েছে কত? 72। আর শেষ 17টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 79.2। দেখো, শুধুমাত্র
এই ট্যাকটিক্সগুলোর জন্যই এগিয়ে থাকা যায়। আমি যদি ভাবি যে টোটাল আমার কাছে সংখ্যা রয়েছে 33টা, আর 33টা সংখ্যার গড়ই চলেছে 74, আমি ভাবলাম যে 17তম সংখ্যাটা 74ই ছিল। টোটাল যতগুলো ভ্যালু রয়েছে 74 গড়, তাহলে 17তম সংখ্যাটা আমি ভেবেই নিলাম যে 74। তাহলে 74 থেকে প্রথম 17টা সংখ্যা গড় কত নাম্বার কম? 2 নাম্বার কম। তাহলে 2 কম কতগুলো সংখ্যার? টোটাল সংখ্যা তো এখানে 17টা, তাহলে 17 দুগুণে 34। অনেকে গুণ করবে, এখানে 17 দিয়ে 34 হলো। কিন্তু যখনই আমি দেখছি এই গড় থেকে এই গড়টা কত বেশি, আমি দেখতে পাচ্ছি 5.2 বেশি। তাহলে 5.2 বেশি কতগুলো নাম্বারের? এই 17টা নাম্বারের। তাহলে এখানে গিয়ে 17 গুণ 5.2 গুণ করো, আর 52 সঙ্গে 17 গুণ করো। তোমার নামটা পড়ে টাইম ওয়েস্ট হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে মাতুব্বরি করে কি করবে না? এই গুণটা করবে না। ট্যাকটিক্স হচ্ছে এটাই হচ্ছে ট্যাকটিক্স। তাহলে এখানে কত হবে? 17 গুণ -2, তাই তো? 17 গুণ -2। তাহলে এই দুটো যদি আমি প্লাস করি, 17 গুণ হচ্ছে -2 প্লাস 17 গুণ হচ্ছে 5.2। দেখো এখান থেকে 17, এখান থেকে 17, তাহলে দুটো পার্ট থেকে আমি যদি 17 কমন নিই, তাহলে ভিতরে কি করে থাকছে? -2 এখানে, আর এখানে তারপরে প্লাস রয়েছে, প্লাস দিলাম 5.2, এই তো করে থাকছে। তাহলে আলটিমেটলি গুণটা কত পাবো? 17 মাল্টিপ্লাই বাই 5.2 থেকে যদি -2 করি, তাহলে 3.2 পাচ্ছি। কত পেলাম? 3.2। তাহলে বুঝতে পারলে যে গুণ করা লাগবে না, গুণ করার প্রয়োজন নেই। দেখো আরো কতটা, এখানে গিয়েও আমি গুণ করব না। তুমি ভাবো আমি 74 ধরে এগোচ্ছি, এবার যদি 74ই হতো, সেই 17তম ভ্যালুটা যেটা বাদ দেওয়া হয়েছে, মানে তুমি ভাবো যে তুমি 17 নম্বর বন্ধু, টোটাল তোমরা 20 জনের একটা গ্রুপ আছো, তুমি 17তম বন্ধু, তুমি বেরিয়ে যাচ্ছ। এবার তুমি ভাবো তুমি গ্রুপটার সঙ্গে হোটেলে খাবার খেতে গেছো, তোমার কাছে বেশি টাকা আছে, সবাই যা যা টাকা দিয়েছে মাথা পিছু, তার থেকে বেশি টাকা তুমি দিয়েছো। এবার ঝামেলা হয়ে গেল, তুমি যখনই বেশি টাকা দিচ্ছ, তুমি সেই টাকাটা নিয়েই বেরিয়ে যাবে। তাহলে বেশি টাকাটা যদি নিয়ে বেরিয়ে যাও, রেস্টুরেন্টের টোটালি যা বিল হলো, সেই বিলটা, টোটাল যে বিলটা, তুমি বেরিয়ে যাওয়ার জন্য ওই টোটাল বিলটা বাকিদের ঘাড়ে চাপবে কিনা? বাকিদের ঘাড়ে চাপবে। এবার তুমি থাকা অবস্থায় ওভারঅল যা বিল হতো, মাথা পিছু যা গড় হিসাবে খরচ হতো, তুমি বেরিয়ে আসার পরে সেই গড়টা ওদের বাড়বে কি কমবে? বেড়ে যাবে নিশ্চয়ই, তাই না? কারণ তুমি বেশি টাকা নিয়ে গেছো, তাহলে তুমি সেই টাকাটা নিয়ে বেরিয়ে এসছো, তাহলে টোটাল খরচ তো ফিক্সড। ওখানে দাঁড়িয়ে বাদ বাকিদের যদি সেই টাকাটা দিতে হয়, তাদের স্বাভাবিকভাবে মাথা পিছু টাকা বেড়ে যাবে। তাহলে বেড়ে গেছে কতটা? এতটা। এবার এতটা টোটাল ছিল হচ্ছে 33 জনের গ্রুপ, একজন তুমি বেরিয়ে গেছো, তাহলে কত জনের গ্রুপ থাকছে? 32 জন। তাহলে এই 32 জনের মাথা পিছু থেকে যদি এত টাকা আসে, তাহলে কত আসবে? এখানে 10 পাবো, তাহলে কত পাবো? 1.7। তাহলে 74 আমরা গড় ধরে এগিয়েছি 0.00, আর পরে থাকলো 1.70, মাইনাস করে দাও, তাহলে কত পাবো? 0, 3, হাতে 1, 73, 73 আসছে নাকি? 0, 3, হাতে 1, সরি 72.30। তাহলে এটা আসবে আমাদের উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে? তো এই ধরনের টুইস্টগুলো হচ্ছে আমাদের জানতে হবে। ক্যালকুলেশন কিন্তু কিছুই নেই, করতেই হয়নি। তুমি হিসাব করে দেখো, আর যদি বেসিক ওয়েতে এগোতে, গুণ করতে করতে, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যেত। করে দেখবে, হয়তো তুমি অভ্যস্ত বলে স্পিডে করে দিতে পারছো, কিন্তু ক্যালকুলেটিভ বানিয়ে ফেলছো। কিন্তু এভাবে যদি একবার জিস্ট করে নাও, গ্রাফ করে নাও, তাহলে স্মুথলি তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো।
কোশ্চেন নাম্বার 2। এ বি কে বলছে আপনি আমার বয়সের 1/4 ছিলেন যখন আমি আপনার বর্তমান বয়সের দ্বিগুণ ছিলাম। এখন থেকে 5 বছরের মধ্যে তাদের বয়সের যোগফল হবে 45 বছর। খ মিন্স বি যখন জন্মগ্রহণ করেছিল তখন এ কত বছর বয়সী ছিল? নিজেরা ট্রাই করতে পারো, ঠিক আছে, নিজেরা ট্রাই করতে পারো। এগুলোই হচ্ছে চেঞ্জেস, শুধুমাত্র হালকা পাতলা করালে পরে চেঞ্জেস আসে না। ওভারঅল কনফিডেন্স সবারই থাকে, কিন্তু এগুলোতে ঘাবড়ে যাওয়া, আর যারা উপর পড়াশোনা করে যাচ্ছে, মূল যেখানে গিয়ে কম্পিটিশন হয় সেখানে 10% ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন হয় চাকরি পাওয়ার না পাওয়ার মধ্যে। বাদ বাকি 90%ই হচ্ছে উপর পড়াশোনা করে যাচ্ছে। তাদের যখনই এজটা শেষের দিকে যায় তখন তারা স্পিড বাড়ায়, যে আর সময় নেই, পোয়ালে পিঠ ঠেকে গেছে, এবার এগোতেই হবে। সেই থিঙ্কিংটা আগে থেকে যদি ভাবাতে পারে কেউ কাউকে, তাহলেই সে এগিয়ে যাবে। এবার এই কোশ্চেনটা আমরা তো হয় অপশন টেস্ট করেও করতে পারি, কিন্তু অপশন টেস্ট করেও পসিবল না, কারণ কোশ্চেন ট্যাগটাই এরকম। বি যখন জন্মগ্রহণ করেছিল তখন এর বয়স কত ছিল? তোমার এর বয়স এখানে হলো, কিন্তু বীর যখন জন্মগ্রহণ করেছিল তখন সেই বীর বয়সটাই কি করে পাবে? তাহলে আমাদের এগোতে হবে যে করে হোক, এনি হাও কোশ্চেন ধরে। কিন্তু কোশ্চেন ধরেও আমরা কিভাবে এগোবো? মূল কথা হচ্ছে এ আর বির মধ্যে কম্পারিজন, এ আর হচ্ছে দেখো, এটা ভাবছি প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট টাইমে এজ আর হচ্ছে পাস্ট টাইমে এজ। এ বি কে বলছে যখন, কাকে বলছে? বি কে। তাহলে আপনি আমার, মানে বি আমার বয়সের 1/4 ছিলেন, 1/4 ছিলেন, মানে ছিলেন মানে কি? পাস্টে। তাহলে পাস্টে কে কার 1/4 ছিলেন? বি। তার মানে আমার বা এর বয়স যদি 4 বছর হয়, 1/4 মানে কত? 1/4। তাহলে 4 বছর যদি এর বয়স হয়, তখন বির বয়স কত ছিল? 1 বছর। 4 এর 1 4 মানে 1 ছিলেন, হয়ে গেল। যখন আমি আপনার বর্তমান বয়সের দ্বিগুণ ছিলাম, মানে বীর এক্ষেত্রে বর্তমান বয়স যাই হতো তার দ্বিগুণ হচ্ছে এ এই সময়ে ছিল। তার মানে বীর বয়স এখানে কত রাখবো অনুপাতের দিক থেকে, যে এই ভ্যালুটার দ্বিগুণ হবে এই ভ্যালুটা। তাহলে 4 আছে, 4কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে বীর এক্ষেত্রে বয়স কত হয়ে গেল? 2 হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? যেহেতু ভিডিও ক্লাস, বারবার করে বলার কোনো প্রয়োজন নেই, ব্যাক করে দেখে নিতে পারবে অনুপাত। এবার দেখো, এও যত বছর কাটাবে, বিও তো তত বছরই কাটাবে, অনুপাতের দিক থেকেও অ্যাকচুয়াল দিক থেকেও। তাহলে বি এক্ষেত্রে 1 থেকে 2 এ এসছে, কত গ্যাপ? 1 এর গ্যাপ। তাহলে নিশ্চয়ই এও 4 থেকে 1 যোগ হয়ে বা 1 বেড়ে কততে আসবে? 5 এ আসবে কিনা? তাহলে একদম স্মুথলি তুমি রেশিও পেয়ে গেলে প্রেজেন্টের। ঠিক আছে, এই হচ্ছে থিঙ্কিং। কিভাবে ভাবছো, কিভাবে কেউ ভাবাচ্ছে, নিজে না ভাবতে পারলেও সেই জিনিসটা নিয়ে যার কাছে আছো সে কিভাবে ভাবাচ্ছে। এবার বলেছে যে এখন থেকে 5 বছরের মধ্যে তাদের বয়সের যোগফল হবে 45 বছর, মানে এখন থেকে 5 বছর পরে গিয়ে তাদের বয়সের যোগফল 45 বছর। তুমি ভাবো, এও 5 বছর কাটালো, বিও 5 বছর কাটালো, দুজন মিলে 10 বছর কাটালো। তাহলে 45 থেকে যদি 10 বছর বাদ দিই, তাহলে 35 বছর তাদের দুজনার বর্তমান বয়স। কিন্তু অনুপাতের দিক থেকে 5 আর 2 7 বছর বয়স হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কত বছর? 35 বছর। 5 গুণ বেশি। তাহলে এর বয়স 5 গুণ বেড়ে যাবে, 5 5 এ 25 বছর। বীর বয়স 5 গুণ বেড়ে যাবে, 5 দুগুণে 10 বছর। এবার আমাদের এটা বের করতে বলেনি। অনেকে তাড়াহুড়োর মধ্যে 25ও উত্তর করে আসতে পারে, কিন্তু সেটা করলে ভুল হবে। আমাদের বের করতে বলেছে পি যখন জন্মগ্রহণ করেছিল তখন এর বয়স কত ছিল।
বি জন্ম থেকে 10 বছর কাটিয়ে এসছে, তাহলে সেই 10 বছর মাইনাস করতে হবে 25 থেকে, তাহলে কত বছর আসবে? এর বয়স 15 বছর। তাহলে বি যখন জন্মগ্রহণ করেছিল তখন এর বয়স এসেছিল 15 বছর। এইটুকু যারাই দীর্ঘদিন ধরে ফলো আপ করছে তারা জানে যে দাদা একদম প্যাটার্ন ওয়াইজ চেঞ্জেস নিয়ে আসে। নেক্সট আসছে কোশ্চেন 3 নম্বর। কোশ্চেন অনেকের চোখের সামনে অনেক বড় মনে হতে পারে বা অনেক জগা খিচুড়ি মনে হতে পারে, সলিউশন কিন্তু ওই অ্যাজ ইট ইজ ট্যাকটিক্স, ট্রিক্স নয়। ট্রিক্স ব্যাপারটা আলাদা, যার কোনো আগামাথা নেই। ট্রিক্স এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখতে হয় বা বলতে হয়, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাকটিক্স। একটি বাস তার স্বাভাবিক গতির 33.33% গতিতে ভ্রমণ করেছে এবং তাই নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে গন্তব্যে পৌঁছেছে। ফিরতি যাত্রায় মানে ফেরার সময় বাসটি প্রথমে 5 মিনিটের জন্য স্বাভাবিক গতিতে যাত্রা করলেও তারপর পেট্রোলের জন্য 4 মিনিটের জন্য থামে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসটিকে এখন তার স্বাভাবিক গতি বাড়াতে হবে, এমন আনুমানিক শতাংশ কত বলতে হবে। অনেকের কোশ্চেনটা করে মাথার উপর দিয়ে যাচ্ছে, পরীক্ষার হলে এই ধরনেরই কোশ্চেন ফেস করতে হচ্ছে। কিন্তু তবুও আগের থেকে মগজটাকে ওই যা বলতে চেয়েছে সেই অনুযায়ী নিয়ে যেতে হবে, থিঙ্কিংটা ওই অবধিই নিয়ে যেতে হবে। তুমি 2 লাইনের কোশ্চেন মানে ওই পর্যন্তই ভাবতে পারছো, 4 লাইন যখনই হচ্ছে আর তার আগের লাইনে কি বলছে সেটাই মাথা থেকে আউট করে দিচ্ছ, তাহলে ভাবনা চিন্তাটা আগের থেকে প্র্যাকটিস। তুমি একটা কাজ করবে, তাহলে কাজ করার জন্য যে ওই কাজে পারদর্শী তার কাছ থেকে আগে কাজটা থেকে থেকে শিখতে হয়। সে যদি না শেখায় তাহলে তুমি শিখতে পারবে না। তাহলে এই জিনিসগুলো, তুমি একটা কাজ মানে কি, তুমি হয়তো সার্ভিসম্যান হবে একটা সময়, কিন্তু সেটাও তো একটা কাজ। তাহলে সেই কাজটা শেখার আগে তোমার এই কাজগুলো তো শিখতে হবে। তাহলে যে শেখাচ্ছে তার কাছ থেকেই শিখতে হবে। শেখাচ্ছে তো সবাই, কিন্তু আসলে তুমি কাজ শিখতে চাচ্ছ, সাপোজ রাজমিস্ত্রি কাজ, তুমি যদি স্বর্ণকারের কাছে গিয়ে বলো আমাকে রাজমিস্ত্রি কাজ শেখান, তাহলে সে কতটুকু তোমাকে শেখাবে? বা তুমি কাজ শিখতে চাচ্ছ স্বর্ণকারের, তুমি কামারশালায় গিয়ে বলছো যে আমাকে স্বর্ণকারের কাজ শেখান, সে কতটুকু শেখাবে? দুজনেই পেটানোর কাজ। তাহলে এই যে কোশ্চেনটা এতটা সহজে করতে পারবো যে কোশ্চেনের ভিতরে কিছুই নেই। স্বাভাবিক গতির 33.33% গতিতে যাচ্ছে। এবার তুমি ভাবো 33.33 মানে কি 1/3 স্বাভাবিক গতির। এবার আমি যদি বলি যে অরিজিনাল একটা গতি ছিল, সেই গতি অনুপাত এখনকার গতি বাসটির, তাহলে স্বাভাবিক গতির মানে 3 গতিতে যদি বাসটি চলতো, এখন 1 গতিতে চলছে। এটা কি স্পিডের রেশিও। তাহলে স্পিডের ব্যস্তানুপাত রিলেশন কিসের আসে? টাইমের আসে। তাহলে ব্যস্তানুপাত করে দাও 1:3। এই হয়ে গেল। এবার আমরা দেখছি যে আগে যদি সাপোজ 1 ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টা লাগছে, বা আগে যদি 1 মিনিট লাগতো, এখন 3 মিনিট লাগছে। আগের থেকে এখন কত বেশি লাগছে? 2। আগের থেকে এখন কত বেশি লাগছে? 2 বেশি লাগছে। কিন্তু কোশ্চেন অনুযায়ী বলেছে আধা ঘন্টা বেশি লাগছে। আধা ঘন্টাকে লিখতে পারি আমরা 30 মিনিট। কত গুণ বেশি? 15 গুণ বেশি। তাহলে 1-এর সঙ্গে আমরা 15 গুণ বাড়িয়ে দেবো, তাহলে 15 মিনিট হচ্ছে বাসটির অরিজিনাল গন্তব্যে পৌঁছাতে সময়টা লাগত। বাসটির অরিজিনাল গন্তব্যে পৌঁছাতে সময়টা লাগত। এবার আসি মূল কথায়, মূল চার্টে। কোশ্চেন এখানেই কমপ্লিট। তুমি ভাবো এই হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে ওই পয়েন্ট। এখান থেকে এখানে বাসটি পৌঁছাতে টোটাল 15 মিনিট টাইম লাগে। আবার ফিরতেও সেই 15 মিনিটের মধ্যেই তাকে ফিরতে হবে। এবার বাসটি সাপোজ এখান থেকে এখানে কোনো একটা পয়েন্ট সিতে এসছে, পেট্রোল পাম্প পেয়েছে, সিতে এসছে, মানে কত মিনিটের রাস্তা চলেছে? 5 মিনিট। বাসটি চলে এই সি পয়েন্টে পেট্রোল পাম্প দেখেছে, পেট্রোল পাম্পে ঢুকলো, তাহলে 5 মিনিটের রাস্তা চলে এসছে। পেট্রোল পাম্পে এসে আরো 4 মিনিট সে কাটালো।
তাহলে 5 মিনিটের সঙ্গে আরো সে 4 মিনিট কাটালো, তাহলে টোটাল তার কত মিনিট ওয়েস্ট হলো? 5 আর 4 9 মিনিট। টোটাল যাত্রাটা তাকে 15 মিনিটেই কভার করতে হবে। তাহলে টোটাল যাত্রা এই সি থেকে এ পর্যন্ত যদি অ্যাকচুয়াল আমরা দেখি 15 মিনিটের মধ্যে 5 মিনিট সে চলেছে, আর যদি 10 মিনিট চলতো একটানা, তাহলে সে গন্তব্যে মানে এ পয়েন্টে পৌঁছে যেত। কিন্তু সে 10 মিনিটে না পৌঁছে এখন তাকে কত মিনিটে পৌঁছাতে হবে? 9 মিনিট তার হয়ে গেছে। তাহলে 9 6 15, বাদ বাকি রাস্তাটা তাকে 6 মিনিটের মধ্যে পৌঁছাতে হচ্ছে। ডায়াগ্রামটা বুঝতে পারলে? তাহলে এইটুকু রাস্তা দেখো ফিক্সড, এইটুকু ডিস্টেন্স ফিক্সড। যে রাস্তাটুকু তাকে অ্যাকচুয়াল অরিজিনাল স্পিডে যদি চলতে হতো তাহলে 10 মিনিটে কভার করতো, কিন্তু সেই রাস্তাটা এখন তাকে কভার করতে হবে 6 মিনিটে। আবার রেশিও ইউজ করে দেবো। কোথায় লিখবো? এখানেই লিখি। তাহলে স্পিডের রেশিও আমরা পাচ্ছি, যে রাস্তাটা 10 মিনিটে করতে হতো সেটা এখন 6 মিনিটে করতে হচ্ছে। সরি, এটা হচ্ছে টাইম। তাহলে টাইমের ব্যস্তানুপাত রিলেশন কি আসবে? স্পিড, যেহেতু ডিস্টেন্সটা ফিক্সড। তাহলে দেখো স্পিড 6 থেকে 10 করতে হবে, 6 থেকে 10 করতে হবে। কত বাড়াতে হচ্ছে? 4। তাহলে স্পিড পার্সেন্টেজে যদি আমরা দেখি 4 বাড়াতে হবে কতর উপরে? 6 এর উপরে। তাহলে 2/3, 2/3 মানে কত পার্সেন্ট? 66.66%। বুঝতে পারলে? তাহলে এইটুকু ক্যালকুলেশন আসতে হবে। দুটো স্টেপ। এখান থেকে একটা রেশিও, সেই রেশিওটাকে তোমাকে একটা ডায়াগ্রাম করে নিয়ে বুঝে নিতে হবে। এই ডায়াগ্রামটা না করলেও হয়, ডায়াগ্রামটা করলে কি পরীক্ষার হলেও ফ্রেশভাবে বুঝতে পারবে, মাথায় চলে আসবে। তাহলে ডায়াগ্রামটা সাজিয়ে নিয়ে আরেকবার সেম টু সেম রেশিও। তবে কোশ্চেনে কিছু নেই, যেটা রাখতে হবে সেটা হচ্ছে থিঙ্কিংয়ে। আর অবশ্যই যে অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে দেওয়া হলো, যাদেরই মনে হবে অবশ্যই এটা লিমিটেড সিট। বারবার করে একটা কথাই বলছি যে এটা হচ্ছে লিমিটেড সিট আবাসিকের জন্য। তাহলে যাদেরই মনে হবে যে দাদার গাইডে যাব, তারা অবশ্যই কোনো রকম দ্বিধাগ্রস্ত না করে আসতে পারে। এটা ভাববে না বা এটা গ্যারান্টি করছি না যে 100% তোমাদের সিলেকশন দেব, কিন্তু 100% তোমাকে তৈরি করে দেব। বাকিটা তোমার উপর ডিসিশনের জন্য। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।